বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ তাদের দেশে ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের হস্তক্ষেপ চেয়ে আসছে গত 1.5 বছর ধরে। যে কোনো রকম হস্তক্ষেপ, এমনকি সামরিক অভিযানও চাইছে বাংলাদেশের মানুষ। এবার সেটা করবে ভারত, এবং যার মধ্যে প্রয়োজনে সামরিক অভিযান থাকাও অস্বাভাবিক নয়। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। গত কয়েক মাস ধরে আমেরিকার প্রেসিডেন্ট সারা পৃথিবীকে প্রায় উদ্ব্যস্ত করে ফেলেছেন। ট্যারিফ বা শুল্ক নিয়ে যা করেছেন ও করছেন সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, সবাই জানেন। এই ট্যারিফের ফাঁদে ফেলেছেন কম বেশি বিশ্বের সব দেশকে। ট্রাম্পের আগে বাংলাদেশ আমেরিকায় যে রপ্তানি করত তার বাণিজ্য শুল্ক ছিল 15%, এখন সেটা বেড়ে হয়েছে 20%। তবে এটুকু বললে অনেক কথা না বলা রয়ে যায়। ট্রাম্প সাহেব 2025 সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের পণ্যের ওপর 37% শুল্ক আরোপের ঘোষণা দেন। এটা ছিল চাপের রাজনীতি। শুল্ক বাড়িয়ে স্বার্থ হাতিয়ে নেয়ার আলোচনা শুরু হয় আড়ালে। পরবর্তীতে জুলাই মাসে তা কিছুটা কমিয়ে 35% করা হয়। 37 থেকে 35 চলতে থাকে আলোচনা। শেষ পর্যন্ত এই শুল্ক হার কমে এলো 20%। কিসের জন্যে? এক গোপন চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর। এই চুক্তির পুরো বয়ান বাইরে আসেনি, কারণ সেটা গোপন। তবে পরবর্তী যে সমস্ত বিভিন্ন কাজ থেকে যেটা দেখা গেছে, তাতে এই চুক্তির মধ্যে আছে চট্টগ্রাম বন্দর, হিউম্যান করিডর, বোয়িং বিমান কেনা, সামরিক ঘাঁটি তৈরি, চীনের থেকে দূরে থাকা ইত্যাদি ইত্যাদি নানান দাবি। সেগুলো মেনে নেয়ার পর এই শুল্ক কমেছে। খবর আছে আমেরিকাকে আরও কিছু সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ সরকার বর্তমানে এই শুল্কের হার আরও কমিয়ে 15%-এ নামিয়ে আনার চেষ্টা করছে। বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে সেই একই ছবি বাকি পৃথিবীতে। চেষ্টা হয়েছিল ভারতের ক্ষেত্রেও, ভারত মাথা নোয়ায়নি। ফলে ভারতের জন্য শুল্কের হার 25%। এর ওপর রাশিয়ান তেল কেনার জন্যে জরিমানা হিসেবে আরও 25%, মানে মোট শুল্ক 50%। গত 8-9 মাস ধরে চলছে ভারত আমেরিকার দুপক্ষের আলোচনা। মাঝে মাঝে আমেরিকার প্রশাসন থেকে খবর ছড়িয়ে দেয়া হয় আলোচনা শেষের পথে বা শেষ, বকেয়া কোনো ইস্যু নেই, চুক্তি চূড়ান্ত, যে কোনো দিন সই হতে পারে চুক্তি। কিন্তু সেই দিনটি আর আসে না। এরই মধ্যে ট্রাম্প সাহেবের বুকের ছাতি হঠাৎই বেড়ে গেছে অনেকখানি। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে কিডন্যাপ করে নিয়ে আসার পর একেবারে সার্থক অভিযান অপারেশন রিজলভ। তারপর আবার আটলান্টিকে ভেনেজুয়েলার থেকে তেল নিয়ে যাওয়ার 2টো রাশিয়ান জাহাজ আটকে দিয়েছে আমেরিকা। তারপরে আবার গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছে। ট্রাম্প এর ফলে নিজেকে ভেবে নিচ্ছেন অপ্রতিরোধ্য। আর এই ভাবনা থেকে তিনি এখন হুঙ্কার দিয়েছেন গতকাল। বলেছেন রাশিয়া থেকে খনিজ তেল ক্রয় করা কমিয়ে দিয়েছে বটে ভারত, তার জন্য তিনি খুশি, হি ইজ হ্যাপি। মোদিজি ভালো মানুষ এবং তিনি বন্ধু ট্রাম্পকে খুশি করার জন্য রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে দিয়েছেন। এটার জন্য ট্রাম্প খুশি সেটাও বলেছেন। এবং তিনি যেভাবে বলেছেন যে বন্ধু ট্রাম্পকে খুশি করার চেষ্টা করেছেন, এটা শুনলে মনে হবে যেন মোদি সারেন্ডার করেছেন ট্রাম্পের সামনে। তবে
এটাও বলেছেন ট্রাম্প যে পুরোপুরি রাশিয়ার তেল কেনা বন্ধ না করার শাস্তি হিসেবে ভারতের ওপর শুল্কের হার তো কমছেই না, বরং ওটা বাড়াচ্ছেন তিনি। বাড়িয়ে কত করবেন সেটাও বলেছেন। 50-এর পরে আর একটা শূন্য যোগ হবে, অর্থাৎ 500% ট্যারিফ শুল্ক লাগতে পারে ভারতীয় পণ্যের ওপর, যেটা আমেরিকাতে যাবে। যে ভাবে ও যে টোনে দলবল নিয়ে হাসতে হাসতে কথাগুলো ট্রাম্প সাহেব বলেছেন, তাতে মনে হওয়া স্বাভাবিক যে এই লোকটা আমেরিকার প্রেসিডেন্ট নয়, এ যেন পাড়ার ছেনো মাস্তান, যার কোনো শিক্ষা দীক্ষা নেই। এটা আমি বলছি না, আমার কথা নয় এটা। আজ থেকে প্রায় 1 বছর আগে অনেকটা একই কথা বলেছেন শশী থারুর, ভারতের সাংসদ, কংগ্রেস নেতা, একসময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি যা বলেছেন সেটা সহজ করে বললে এটাই দাঁড়ায় যে 4 জন আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে শশী থারুর ব্যক্তিগতভাবে দেখা করেছেন, কিন্তু তাদের ধারে কাছে আসেন না ট্রাম্প। বিদ্যায়, বুদ্ধিতে, ভদ্রতায়, কথাবার্তায় এতটাই ওছা বর্তমানের মার্কিন প্রেসিডেন্ট। এই হলো ট্রাম্প সাহেবের সঙ্গে অনেক কষ্টে সম্পর্ক রেখে চলছিলেন প্রধানমন্ত্রী মোদি। সম্পর্ক রেখে চলছিলেন কিন্তু মাথা নত করেননি। তাহলেও তিনি সম্পর্ক ভালো রাখার জন্য তিনি এতদিন চেষ্টা চালিয়ে গিয়েছেন না, তিনি চুপচাপ ছিলেন। তিনি বুঝে গিয়েছেন অনেক আগেই যে এই মানুষটার কথার দাম নেই, যে কোনো মুহূর্তে পাল্টি খেতে পারে এবং খাচ্ছে। তবু আমেরিকার সঙ্গে সুদীর্ঘ সম্পর্কের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যাতে চূড়ান্ত তিক্ততা না আসে দুই দেশের সম্পর্কে। মোদিজির এই অপেক্ষা শুধু যে দুই দেশের সম্পর্ক মজুত করার জন্যই তা নয়, এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ব্যাপারেও কোনো বড়সড় ব্যবস্থা নিচ্ছিলেন না মোদিজি, অপেক্ষা করছিলেন। ভাবছিলেন আমেরিকার চাপে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান ঘটবে, শান্তিপূর্ণ পথে বাংলাদেশ সমস্যা মিটলে শুধু শুধু রক্তক্ষয় কে চায়। আর সেজন্যই ভারত প্রথম থেকে বলে আসছে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের কথা, সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন। এই দাবিতে মুখে সায় দিচ্ছে আমেরিকা, কিন্তু তলে তলে সমর্থন দিয়ে যাচ্ছে ইউনূস সরকারকে। সেটা ধরা পড়ে গেছে। নইলে এত সাহস হয় কি করে মোহাম্মদ ইউনূসের যে আমেরিকার কথা মেনে ওই ইনক্লুসিভ ইলেকশন করার ব্যাপারটা দেখছে না? সহজ কথায় এ সবই হচ্ছে ট্রাম্পের ডুপ্লিসিটি, দ্বিচারিতা। আর ট্রাম্প তথা আমেরিকার ব্যাপারে চূড়ান্ত মতি স্থির করার পর ভারত নতুন এক করে অ্যাকশন মোডে এসেছে। এটা যেমন বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নতুন করে চিন্তা করছে, তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও। বাংলাদেশের ব্যাপারে খুব শিগগিরই ভারত নতুন অবস্থান নেবে বলে ওয়াকিবহাল সূত্র থেকে খবর পাচ্ছি। কি অবস্থান বলবো পরে সে কথা। তার আগে বলি কোন পথে ভারত ট্রাম্প সাহেবের এই বুলিং এর জবাব দিতে তৈরি হচ্ছে। এটা বুঝলে সহজ হবে বাংলাদেশের বিষয়ে ভারতের নতুন অবস্থান কি হতে চলেছে। 500% ট্যারিফ বা শুল্কের হুমকি দিয়েছেন ট্রাম্প ভারতের ওপর, এবং বিশেষ করে এই হুমকি দেওয়ার কারণ রাশিয়ার কাছ থেকে যারা তেল বা ইউরেনিয়াম কিনছে, যেমন ভারত, চীন, ব্রাজিল, তাদের ওপর চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ। এই 3 দেশ এবং এদের সঙ্গে রাশিয়া ও সাউথ আফ্রিকা মিলে তৈরি করেছে ব্রিক্স নামের সংগঠন, আপনারা জানেন, যা মার্কিন হেজিমনি, একাধিপত্য ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। ট্রাম্পের ভারতকে আক্রমণের একটা পরোক্ষ কারণ সেটা। 500% শুল্কের এই হুমকি পেয়ে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে 500 কেন 1000% শুল্ক দিলেও ভারতের খুব বেশি ক্ষতি হবে না। কারণ
ভারতের রপ্তানি মাত্র 15% আমেরিকায়। ভারত এখন তার রপ্তানির বাজার বহুমুখী করেছে আফ্রিকা, ইউরোপ, এশিয়া। ইউরোপের বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলেছে ভারত। ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা চালিয়ে যাবে, কারণ জ্বালানি নিরাপত্তা ভারতের নিজস্ব অগ্রাধিকার। ভারতের ওপর এই শুল্ক আরোপ করলে খোদ আমেরিকার বাজারে মুদ্রাস্ফীতি বাড়বে, সেটা বাড়তে চলেছে। আর তার দায়, সেই চাপ পড়ছে আমেরিকার সাধারণ মানুষের ওপর। কারণ ভারতের ওষুধ, টেক্সটাইল, মশলা আমেরিকার বাজারে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত সস্তা। সরবরাহ বন্ধ হলে মার্কিন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে বর্ধিত শুল্কের চাপে ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি ও সেখানকার ক্রেতারা। এর ওপর 500% শুল্ক যদি ভারতীয় পণ্যের ওপরে চাপে, সেই বোঝাও কিন্তু পড়বে আমেরিকার সাধারণ মানুষের ওপর। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এবার ভারত এতটাই ক্ষুব্ধ হয়েছে যে ইতিমধ্যেই পাল্টা ব্যবস্থা নিচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আপনারা অবাক হয়ে যাচ্ছেন শুনলে, কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই আমেরিকার পথে যাত্রা শুরু করে দেয়া 130টা পণ্যবাহী জাহাজ মাঝপথ থেকে ফিরিয়ে নিয়েছে ভারত, এবং বাসমতি চাল সমেত বিভিন্ন পণ্যের রপ্তানি বন্ধ করার ইঙ্গিত দিয়েছে। আমেরিকার বাদাম বা ভুট্টার ওপর ভারতও, আমেরিকা যদি 500,000% শুল্ক চাপায়, ভারতও সেই শুল্ক চাপাবে। আমেরিকা আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স ISA সেই জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুধু এই জোট থেকে নয়, আমেরিকা 66টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। এমনকি তার মধ্যে কিছু সংস্থা রয়েছে যেগুলো রাষ্ট্রপুঞ্জের, সেখান থেকেও আমেরিকা বেরিয়ে আসছে। কেন বলছি? এগুলো নাকি আমেরিকার স্বার্থ দেখে না। সুতরাং এই জোট থেকে বেরিয়ে, যে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াকে মনে করা হচ্ছে যে ভারতের পক্ষে বোধহয় এটা কৌশলগত ধাক্কা। কারণ এর পুরোধা ছিল কিন্তু ভারত পৃথিবীর অন্য জায়গায় সোলার যে বিদ্যুৎ ব্যবস্থা, সেটার ব্যবস্থা কিন্তু ভারত করছে, ভারত সেখানে এগিয়ে রয়েছে। তবে আমেরিকা বেরিয়ে আসার ফলে ভারত থেকে সুযোগ হিসেবে নিয়ে অন্যান্য দেশের সঙ্গে জোট আরো শক্ত করছে। আর ভূ রাজনৈতিক পরিস্থিতির ওপর ভারতের এই নতুন ভাবনা কি প্রভাব ফেলতে চলেছে একটু দেখা যাক। ভারত ও রাশিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক এবং ভারত মহাসাগরের সমুদ্র সীমায় মার্কিন নৌবাহিনীর যাতায়াতে ভারত কড়াকড়ি ইতিমধ্যে আরোপ করে দিয়েছে, এবং এই সিদ্ধান্ত আমেরিকাকে চাপে ফেলেছে। বর্তমানে বিশ্বের প্রায় 132টা দেশ আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। ভারতের এই কঠোর অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে চাপের মুখে নতি স্বীকার করার বান্দা নয় ভারত, বরং নিজের শর্তে ব্যবসা করবে ভারত। এটা ভারতের শক্তিশালী বৈদেশিক নীতির বহিঃপ্রকাশ। 500% বা 1000% শুল্ক আরোপের বিষয়টি একটি ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধের সংকেত। ইতিহাস বলে বাণিজ্য যুদ্ধ কোনো দেশের জন্যেই দীর্ঘমেয়াদী সুফল আনে না। এতে সেই সব দেশের, উভয় দেশের ভোক্তাদেরই খরচ বেড়ে যায়। আমেরিকা থেকে সরে এসে আফ্রিকা বা রাশিয়ার দিকে ভারতের ঝুঁকে পড়ার এই কৌশল অর্থনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ। কোনো একটা নির্দিষ্ট দেশের উপর অতিরিক্ত নির্ভরতা কমানো যে কোনো দেশের অর্থনীতির জন্যই মঙ্গলজনক। এবার আসি ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতির উপরে কি প্রভাব ফেলবে। এতদিন ভারত যে অনেকটা কি বলবো নিষ্ক্রিয় কিংবা চুপচাপ ছিল, সেটা আমেরিকার দিকে চেয়ে, কারণ ভেবেছিল শান্তিপূর্ণ পথে ইউনূস সরকারের
অবসান হলে, মানে ইউনূস সরকারের ওপরে চাপ দিয়ে সেই সরকারের অবসান হলে মিটবে সমস্যা। কারণ এই সরকারের মালিক তো আসলে আমেরিকা, তারাই ক্ষমতায় বসিয়েছে ইউনূসকে, সুতরাং তাদেরকে সরানোর দায়িত্ব আমেরিকার ওপরে পড়ে। কিন্তু ভুল ভেঙেছে ভারতের, বুঝেছে আর যাই হোক ডোনাল্ড ট্রাম্প নামের এই লোকটাকে বিশ্বাস করা যায় না। সুতরাং এবার কি করবে ভারত বাংলাদেশে, স্পষ্ট করে বলার দরকার পড়ে না। বাংলাদেশের একটা বিশাল সংখ্যক মানুষ তাদের দেশে ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের হস্তক্ষেপ চেয়ে আসছে গত 1.5 বছর ধরে, যে কোনো রকম হস্তক্ষেপ, এমনকি সামরিক অভিযানও চাইছে বাংলাদেশের মানুষ। এবার সেটা করবে ভারত, এবং যার মধ্যে প্রয়োজনে সামরিক অভিযান থাকাও অস্বাভাবিক নয়। নিজের দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে এবং একই সাথে দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল রাখতে যে ব্যবস্থা উচিত মনে করবে ভারত, সেটাই করবে। আমেরিকা কি বলবে বা করবে সেটা দেখবে না, আমেরিকার দিকে তাকিয়ে থাকবে না। সবশেষে আর একটা কথা, ট্রাম্পের কানে জল না ঢুকলেও আমেরিকার অভ্যন্তরে সাধারণ বা অসাধারণ বহু মানুষ, আমেরিকার সেনেট, কংগ্রেসে যারা আছেন, তারা সবাই দুশ্চিন্তায় রয়েছে যে ট্রাম্প কি শুরু করে দিয়েছেন তার জন্যে। রাস্তায় ঘাটে শুধু নয়, সে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে 1000-এর ওপর মামলা চলছে ট্রাম্পের শুল্ক নিয়ে, শুল্কের বিরুদ্ধে। আজকালের মধ্যে তার রায় বেরোবে, রায় হবে ট্যারিফ বাড়াবার এই অধিকার কংগ্রেসের কাছ থেকে কোনো রকম পারমিশন না নিয়ে, কংগ্রেসের প্রস্তাবে সমর্থন না নিয়ে ট্যারিফ বাড়াবার ক্ষমতা নেই আমেরিকার প্রেসিডেন্টের। এইটা হচ্ছে এই নিয়ে মামলা। সংবিধান এই অধিকার ট্রাম্পকে দেয়নি। মামলার একটাই মাত্র বিষয়, সেটা হচ্ছে এই অধিকার, ট্যারিফ বাড়াবার অধিকার, এটা ট্রাম্পের আছে না নেই। ট্রাম্প হারলে এতদিন যে অতিরিক্ত শুল্ক নিয়েছে আমেরিকা, সেসব শুল্ক, পুরো শুল্কের অ্যামাউন্ট ফেরত দিতে হবে। পৃথিবী জুড়ে আজ যে ভূকম্প এনেছেন ট্রাম্প, সেই ভূকম্পে ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ যে নির্ধারিত হবে এমন ধারণা করাই যায়। তবে ওই যে বললাম, এই যে মামলা চলছে সুপ্রিম কোর্টের, আগামী কাল পরশুর মধ্যেই এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এবং সেই সিদ্ধান্ত তার উপরে নির্ভর করবে। যদি বলা যায় ট্রাম্পের শুল্ক আরোপ এটা ভুল হয়েছে, এটা করার অধিকার তার নেই, শুল্ক ফেরত দিতে হবে, আগের অবস্থায় চলে যাবে। আর যদি সেখানে বলা হয় যে না, ট্রাম্প ঠিক করেছে, সেই পরিস্থিতিতেও বাংলাদেশে ভারত তার নিজের মতে চলবে। কিন্তু তাহলেও মনে হচ্ছে, যেটা সমস্ত দিক দিয়ে যা খবর পাওয়া যাচ্ছে, ট্রাম্পের পরাজয় শুল্কের ব্যাপারে নিশ্চিত। এবং এই পরাজয়টা হলে আজকে ট্রাম্প যে বুকের ছাতি ফুলিয়ে সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছেন, সেটা আর করতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক। কথায় বলে না, ওই কাজের বেলায় ঠন ঠন খাইল্লা গুলছি লড়ে বেশি। আমাদের দেশে অর্থনীতি ফুটা হচ্ছে এখন, একেবারে ভেসে যাওয়ার উপক্রম। এই অর্থনীতি যে কি হবে, সামনে যে সরকার ক্ষমতায় আসবে সে হারে হারে টের পাবে। আর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তার বলার অপেক্ষা রাখে না। এক ক্রিকেট দিয়ে দেখেন না, তামিমদের ভারতীয় দালাল বানিয়ে দিচ্ছে। মানে বিতিকিচ্ছিরি হইতে হইতে একটা নিকট প্রতিবেশী, বৃহত্তর প্রতিবেশী, 3 দিক দিয়ে ঘেরা, তার ছাড়া আমার চলেও না। সেই প্রতিবেশীর সাথে পৃথিবীর কোন ব্যাককেলে এত খারাপ সম্পর্ক করে? একটা উদ্দেশ্য, অন্য কারো ইন্টারেস্ট বাস্তবায়নের জন্য, অন্য কারো সুবিধার জন্য। পাকিস্তানের সাথে বরাবর বাজাবাজি। পাকিস্তানের সাথে যে সম্পর্ক, বাংলাদেশের সাথে তো ভারতের সেই সম্পর্ক ছিল না, কোনো কালেই ছিল না। বিএনপি ক্ষমতায় এসছে, 4 দলীয় জোট সরকার, জামাত ক্ষমতায় ছিল, তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ ছিল, জিয়াউর রহমান ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা আমি বাদই দিলাম, যে তাদের আওয়ামী লীগ বা শেখ হাসিনার শাসনগুলো বলে যে ভারতের সাথে তাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু অন্য শাসনগুলোর সময় তো এরকম পরিস্থিতির দিকে যায়নি এবং আগামীতেও যাবে না।
আগামীতেও তো বিএনপিও বলে, জামাত ইসলামী বলে, ভারতের সাথে এরকম বাজাবাজি গায়ে পড়ে ঝগড়া করা, এগুলোর মধ্যে তারা যাবে না। এবার এসে দেখেন, ওই যে শুরুতে বললাম না, খাইল্লা গুলছি লড়ে বেশি, আমাদের অর্থনীতি এরকম দুরবস্থার মধ্যে বিমান কিনবে, যুদ্ধ বিমান কিনবে। যুদ্ধ বিমান কিনবে কি? পাকিস্তান যে যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করছে ইন্ডিয়ার সাথে, সেই যুদ্ধ বিমান কিনবে। মানে উদ্দেশ্যটা তো খুব পরিষ্কার। মাঝখান দিয়ে কিছু কমিশন, মাঝখান দিয়ে কিছু হুম্বি তুম্বি হুলস্থুল, যারা এগুলো করে যাচ্ছে তাদেরকে তো পরে আপনারা খুঁজে পাবেন না। তো স্বাভাবিকভাবে ভারত কি ঘাপটি মেরে থাকবে? ভারত একটা প্রতিক্রিয়া দিয়েছে, কিন্তু এই প্রতিক্রিয়ার আড়ালে ব্যাপারটা এরকম যে দাঁড়াও না, দেখাচ্ছি মজা, আমরা কিছু না কিছু একটা করছি। মানে ভারতকে কিছু করতে বাধ্য করবে কিনা এসব করে, সেই কথাই মানে বলা বাকি আর কি। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য আলোচনা এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির উপর ভারত গভীর নজর রাখছে বলে জানিয়েছে নয়াদিল্লি। দেশটির ভাষ্য, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব বিষয়ের উপর তারা তীক্ষ্ণ নজর রাখছে। তার মানে কি? আমি যেটা বলেছি যে তীক্ষ্ণ নজর রাখছে মানে কি চুপ করে বসে আছে, দেখি কোন দিক যায়, দেখি কোন দিক যায়? এরাও তো, ভারতও তো পেজগির দেশ না, মানে পেজগিতে ভর্তি, ওখানেও ধর্মান্ধ আছে, ওইখানেও উগ্রবাদী আছে। ফলে আমরা কি একটু ঝুঁকির মধ্যে যাচ্ছি না দিন দিন, সেধে গায়ে পড়ে? শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা জানান। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খানের সাম্প্রতিক ইসলামাবাদ সফর এবং সেখানে যুদ্ধ বিমান সংক্রান্ত আলোচনার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীর নজর রাখি। মানে বিমানের এই ঘটনাটিতে, বিমান কেনার বিষয়টি তারা বলছে যে জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলে এমন ঘটনায় তারা গভীর তীক্ষ্ণ নজর রাখে। তার মানে জাতীয় নিরাপত্তার সাথে এটাকে সংশ্লিষ্ট করে তারা দেখছে। সংবাদ সম্মেলনে আগামী 29 জানুয়ারি থেকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে উঠে আসে। যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ পাকিস্তান আলোচনা নিবিড় পর্যবেক্ষণে ভারত ইরানের বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে, ফ্লাইট চলাচলে ভারতের আকাশসীমা ব্যবহারের জন্য ঢাকা নয়াদিল্লির অনুমতি চেয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এ ধরনের বিষয়গুলো বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বিমান পরিষেবা চুক্তি অনুযায়ী নিষ্পত্তি করা হবে। কিন্তু ভারতের সঙ্গে একটা কিছু চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী নিষ্পত্তি হবে, সেটা ভারত বলছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে ভারতের অবস্থান জানিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশে উগ্রবাদী মাধ্যমে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বারবার হামলার একটি উদ্বেগজনক ধারা প্রত্যক্ষ করছি। এ ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো দ্রুত ও কঠোরভাবে মোকাবেলা করা প্রয়োজন। ভারত কিন্তু সমস্ত ব্যাপারেই তারা যে কনসার্ন, এইটা এইসব প্রেস কনফারেন্সে তারা বুঝিয়ে দিচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, এ ধরনের দায়সারা দৃষ্টিভঙ্গি কেবল উগ্রবাদী এবং অপরাধীদের উৎসাহিত করে এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার বোধকে আরো গভীর করে। বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতি এবং নির্বাচনে অংশগ্রহণমূলক না হওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ভারত বরাবরের মতোই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। মানে ভারত আওয়ামী লীগ সহ যে নির্বাচনের কথা এতদিন বলে আসছে, ভারতের এখনো অবস্থান সেই আওয়ামী লীগ সহ নির্বাচনের পক্ষে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের এখানে শোতে ভারতীয় সাংবাদিক যারা আসেন তারাও বলছেন যে ভারত একেবারে 11th আওয়ার পর্যন্ত তারা চেষ্টা করে যাবে যে বাংলাদেশে যেন একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়। জয়সওয়াল আরো বলেন, ভারত অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সমর্থন ও আহ্বান অব্যাহত রেখেছে যাতে একটি বিশ্বাসযোগ্য জনমত বা ম্যান্ডেট প্রতিষ্ঠিত হয়। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে এই যুদ্ধ বিমান ইস্যু। এই যুদ্ধ বিমান কেনাটা আমরা নিজের দেশের স্বার্থেই যদি চিন্তা করি, যে ধরলাম 10টা যুদ্ধ বিমান কিনলো বাংলাদেশ, এখন এই 10টা যুদ্ধ বিমান কিনেই কি আমরা ভারতের সাথে কখনো যুদ্ধ অবস্থা তৈরির মতন দিয়ে যেতে পারবো, আমরা ফেরাতে পারবো ভারত বা মিয়ানমার? আজকে এখন পর্যন্ত যে মিয়ানমারে এত গৃহযুদ্ধ এত বছর ধরে হচ্ছে, আমরা কিন্তু সামরিক শক্তির দিক দিয়ে মিয়ানমারের সমান হতে পারিনি। মিয়ানমারও আমাদের থেকে অনেক বেশি সামরিক শক্তি সম্পন্ন। আবার ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনি যদি চিন্তা করেন, আজকে হুট করে যদি বাংলাদেশকে কেউ উস্কে দেয়, পাকিস্তান থেকে কেউ উস্কে দেয় ভারতের সাথে কিছু একটা করার জন্য, বা এখন যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই এখানে ইসলামাবাদের এবং তুরস্কের ভূমিকা আছে বলে অনেকে মনে করেন, অনেকে জানান, অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেন। তো সেটা যদি আমরা ফাঁদে পাড়া দিয়ে আমাদের অর্থনীতি, আমাদের সম্প্রীতি, আমাদের যোগাযোগ সবকিছু যদি আমরা
একেবারে আল্লাহর হস্তে ছেড়ে দিই যে না এখন যুদ্ধ বিমান দিয়ে আমরা ফ্যাশন করব, তাহলে নিরাপত্তা কোন দিকে যাবে? রণধীর জয়সওয়ালের এই কূটনৈতিক ভাষা যারা বুঝতে পারেন তারা হয়তো বুঝে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।